আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। চাকরি বাকরি বিষয়ক আজকের এই লেকচারে আমি আহ, এশিয়া মহাদেশের মানচিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। পৃথিবীর ভূরাজনীতি, ইতিহাস, ঐতিহ্য, কালচার বিভিন্ন দেশের এটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে তার ভৌগোলিক অবস্থানের উপর। সুতরাং আন্তর্জাতিক বিষয় স্টাডি করার আগে আপনাকে পৃথিবীর মানচিত্র সম্পর্কে একটি ধারণা থাকতে হবে। আমরা পর্যায়ক্রমে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা সহ বিশ্বের যে সমস্ত আহ, আহ, দেশগুলো পৃথিবীর ভৌগোলিকভাবে পৃথিবীর কিভাবে বিস্তৃত এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের এই লেকচারে আমি আপনাদের সাথে এশিয়া মহাদেশের ভৌগোলিক বিস্তৃতি এবং এশিয়া মহাদেশের আওতাভুক্ত যে সমস্ত দেশগুলো রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আন্তর্জাতিক বিষয়সমূহ স্টাডি করার আগে আপনাকে মানচিত্র অবশ্যই মাথায় রাখতে হবে, তা নাহলে আপনি একটা দেশের কৃষ্টি কালচার মনে রাখতে পারবেন না। ঠিক আছে, যদি মানচিত্রটি মাথায় থাকে কোন দেশের সাথে কোন দেশের ভৌগোলিক সীমা রয়েছে, তাহলে সহজেই আপনি এই বিষয়গুলোকে রপ্ত করতে পারবেন। আজকের এই লেকচারে আমি এশিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশের বিস্তৃতি এবং এশিয়া মহাদেশের আওতাভুক্ত যে সমস্ত দেশগুলো রয়েছে এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব আর কি। চলুন আমরা সেখানে চলে যাই। আমরা এখানে পৃথিবীর এশিয়া মহাদেশের ভৌগোলিক যে মানচিত্রটি রয়েছে এখানে আমরা এই মানচিত্রটি প্রদর্শন করব এবং এটি সম্পর্কে আমরা দেখব আর কি যে পৃথিবীর কোন দেশের সাথে কোন দেশের ভৌগোলিক সীমা রয়েছে। পৃথিবীতে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া, যা রাশিয়ার প্রায় 65 থেকে 60% ভূমি হচ্ছে এশিয়া মহাদেশের আওতাধীন এবং বাকি 30 থেকে 35% ভূমি হচ্ছে ইউরোপ মহাদেশের আওতাধীন। আমরা এখানে প্রথমেই রাশিয়া, আমরা এশিয়া মহাদেশের আওতাভুক্ত রাশিয়ার যে ভূখণ্ডটি এই মানচিত্রটি দেখব। এখানে আপনারা এখানে রাশিয়ার মানচিত্রটি দেখতে পাচ্ছেন। রাশিয়ার এই অঞ্চলটি হচ্ছে ইউরোপের অন্তর্ভুক্ত এবং এই অঞ্চলটি হচ্ছে এশিয়ার অন্তর্ভুক্ত। রাশিয়া এশিয়া মহাদেশের সবচেয়ে উত্তরের নগরী, বলা যায় পৃথিবীর একদম উত্তর গোলার্ধের দিকে অবস্থিত। রাশিয়ার কিছু কিছু দ্বীপ রয়েছে, যেমন হচ্ছে ওয়াইমিয়াকন, এরপরে হচ্ছে ভ্লাদিমির ভ্লোস্টক, মানে বিভিন্ন ধরনের দ্বীপ, যে দ্বীপগুলো এশিয়ার একেবারে উত্তর দিকে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে রাশিয়ার এই অঞ্চলটি, এই পর্যন্ত অঞ্চলটি রয়েছে এশিয়ার অন্তর্ভুক্ত। এই যে এখানের যে অঞ্চলটি রয়েছে এই ভূখণ্ডে এশিয়ার অন্তর্ভুক্ত, আর সামান্য রাশিয়ার মস্কো সহ রাজধানী এই অঞ্চলটা হচ্ছে ইউরোপের অন্তর্ভুক্ত। রাশিয়া এত বড় দেশ হওয়া সত্ত্বেও তার প্রায় 1% জনগণ বসবাস করে ইউরোপের অংশে, অর্থাৎ রাশিয়ার যে ইউরোপের অংশটি পড়েছে এই অংশে পড়ে রাশিয়ার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবং এশিয়ার সবচেয়ে উত্তরের নগরী। এবং রাশিয়ার আপনারা এই সাইডে দেখতেছেন যে রাশিয়ার পূর্ব দিকে, এই সাইডটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম দিকে, এটা উত্তর, এটা দক্ষিণ দিকে। তা রাশিয়ার উত্তরে তো পৃথিবীর উত্তর গোলার্ধ, এখানে একদম পুরো বরফাচ্ছন্ন আর্কটিক মহাসাগর বা উত্তর মহাসাগর এই অঞ্চলে। আর রাশিয়ার পূর্ব দিকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে বেরিং প্রণালী রয়েছে, যে বেরিং প্রণালী এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে। ঠিক আছে, এখানে বেরিং সাগরের অঞ্চল থেকে বেরিং প্রণালীটি তৈরি হয়েছে। আর কুরিল দ্বীপ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বেরিং সাগরের সাথে আর্কটিক সাগরের সংযোগ রয়েছে, যেটি বেরিং প্রণালী পরস্পরকে সংযুক্ত করেছে। এখানে চুকসি পেনিনসুলা, এটা হচ্ছে চুকসি পেনিনসুলা। হ্যাঁ, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কার যে সিওয়ার্ড পেনিনসুলা এখানে রয়েছে, এটা মাঝখান দিয়ে বেরিং প্রণালীটি গিয়েছে, যেটিকে এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে। ঠিক আছে, আর রাশিয়া প্রশান্ত মহাসাগরের তীরে কুরিল দ্বীপপুঞ্জ, এগুলো রাশিয়ার আওতাভুক্ত দ্বীপগুলো আর কি, এগুলো অর্থাৎ রাশিয়া রাষ্ট্রের অন্তর্ভুক্ত এই সমস্ত দ্বীপগুলো এশিয়া মহাদেশের। ঠিক আছে, আর রাশিয়ার পশ্চিম দিকে রয়েছে ইউরোপের অংশ। কৃষ্ণ সাগরের পরের অংশ থেকে ইউরোপকে কাউন্ট করা হয়। এখানে তুরস্কের সীমানা অবস্থান করে এবং কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত বেশ কিছু দেশ রয়েছে। হ্যাঁ, আমরা এগুলো পর্যায়ক্রমে দেখবো আর কি। কাস্পিয়ান সাগর এটা এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত আর কি। পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ আর কি, মিঠা পানি হ্রদ। ঠিক আছে, কাস্পিয়ান সাগর বলা হয়, এটা বিশাল হ্রদ আর কি। এটা পৃথিবীর প্রায় 4টা দেশকে কাভার করেছে এই হ্রদটি। ঠিক আছে, রাশিয়ার পরে যে দেশটি আহ, যে দেশটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কাজাকিস্তান। আপনারা এখানে কাজাকিস্তানের মানচিত্রটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কাজাকিস্তানের মানচিত্র। কাজাকিস্তান হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ। এটা 1990-এ সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন এই কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই সমস্ত মানে এরকম প্রায় 5টি দেশের উদ্ভব হয় মধ্য এশিয়ায়। হ্যাঁ, কাজাকিস্তান হচ্ছে মধ্য এশিয়ার অন্তর্ভুক্ত। রাশিয়াকে বলা হয় উত্তর এশিয়ার অন্তর্ভুক্ত দেশ।
আর কাজাকিস্তান হচ্ছে মধ্য এশিয়ার অন্তর্ভুক্ত দেশ এবং পৃথিবীর সবচেয়ে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মুসলিম দেশ বলা হয় আর কি কাজাকিস্তানকে। জনসংখ্যা প্রায় 2.5 কোটির উপরে এই অঞ্চলে, এবং কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত এই কাজাকিস্তান। কাস্পিয়ান কিন্তু এটা একটি হ্রদ কিন্তু, হ্যাঁ, এটি যেহেতু অনেক বড় এই কারণে এটাকে কাস্পিয়ান সাগর বলা হয়। এই তীরে অবস্থান হচ্ছে কাজাকিস্তান। কাজাকিস্তানের পরে আমরা যে মানচিত্রটি দেখব সেটি হচ্ছে উজবেকিস্তান। এ হচ্ছে উজবেকিস্তানের মানচিত্র। উজবেকিস্তান এখান থেকে এর অবস্থান হচ্ছে কাজাকিস্তানের ঠিক দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম বরাবর কিছুটা বাঁক হয়ে এই দেশের অবস্থান আর কি। দেশের আপনি মানচিত্রে দেখতে পাচ্ছেন ছবিটি, এটি হচ্ছে উজবেকিস্তানের অবস্থান। অর্থাৎ কাজাকিস্তানের দক্ষিণ পশ্চিম দিকে এর অবস্থান আর কি উজবেকিস্তান। ঠিক আছে, উজবেকিস্তানও একটি মুসলিম প্রধান দেশ এবং এটিও সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ। উজবেকিস্তানের পরে উজবেকিস্তান এবং কাজাকিস্তানের, অর্থাৎ উজবেকিস্তানের পূর্ব দিকে রয়েছে কিরগিস্তান এবং কাজাকিস্তানের ঠিক দক্ষিণ পূর্ব দিকে রয়েছে কিরগিস্তানের অবস্থান। আপনারা চিত্রে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিরগিস্তানের মানচিত্র। আমি আগেই বলেছি যে আপনারা কিন্তু আমার পৃথিবীর ভৌগোলিক অবস্থানগুলো একটু মনে রাখবেন আর কি। যেমন কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান, এই দেশগুলো কোথায় অবস্থিত তার মানচিত্র এটা মাথায় জাস্ট সেট আপ করে রাখতে হবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে এই দেশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, উজবেকিস্তানের অবস্থানটি হচ্ছে এই বরাবর, আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই বরাবর হচ্ছে উজবেকিস্তানের অবস্থান এবং তার মানচিত্রটি দেখুন আর কি। হ্যাঁ, কতটা জটিল মানচিত্র আর কি। ঠিক আছে, উজবেকিস্তানের পরে হচ্ছে তাজিকিস্তান এই যে লাল বর্ণ যে আমি চিহ্নিত করে দিয়েছি এটি হচ্ছে তাজিকিস্তানের মানচিত্র আর কি। অর্থাৎ তাজিকিস্তানের সীমানা রয়েছে উজবেকিস্তানের একদম ভিতর দিয়ে কিরগিস্তান হয়ে তার অবস্থান হচ্ছে, এটা হচ্ছে তাজিকিস্তান। ঠিক আছে, এটিও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি দেশ। তাহলে আমি এখানে 4টি দেশ বলছি, 4টি দেশে কিন্তু পূর্বে সোভিয়েত ইউনিয়নের অর্থাৎ রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে 1990 সালে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে এই দেশগুলোর আবির্ভাব হয়। যদিও এই দেশগুলোর মানে এই প্রত্যেকটি দেশের ভাষা কিন্তু হচ্ছে রুশ ভাষাভাষী আর কি, ওরা অর্থাৎ রাশিয়ান ভাষায় কথা বলে এবং এদের কৃষ্টি কালচারও রাশিয়ান। ঠিক আছে, পূর্বে এরা রাশিয়ারই অন্তর্ভুক্ত ছিল। উজবেকিস্তানের পরে তাজিকিস্তানের ঠিক পশ্চিম দিকে হচ্ছে তুর্কমেনিস্তান। ঠিক আছে, দেখুন তুর্কমেনিস্তানের মানচিত্রটি লক্ষ্য করুন, এটি হচ্ছে তুর্কমেনিস্তান। ঠিক আছে, কাস্পিয়ান সাগরের তীরে অবস্থান করে তুর্কমেনিস্তান। তাজিকিস্তান এবং কিরগিস্তানের পশ্চিম দিকে হচ্ছে তুর্কমেনিস্তান। তাহলে হচ্ছে যে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান। এরপরে আমরা যে মানচিত্রটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মঙ্গোলিয়ার একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে সারা পৃথিবীতে। আপনারা জানেন একসময় মঙ্গলরা সারা পৃথিবীকে শাসন করেছে। চেঙ্গিস খানের নাম আপনারা শুনেছেন। এরা পৃথিবীতে মানে খুবই দুর্ধর্ষ একটি জাতি আর কি। সারা পৃথিবীতে হত্যা লুটপাটের মধ্যে এরা ছিল পৃথিবীর মধ্যে শীর্ষে ছিল আর কি। তাই মঙ্গোলিয়া হচ্ছে রাশিয়ার ঠিক দক্ষিণ দিকে অবস্থান করে এবং পৃথিবীর যে ছাদ বলা হয় যেটাকে পামির মালভূমি, মঙ্গোলিয়ার সীমানায়, এই সীমানায় এই পামির মালভূমি অবস্থান করে এবং পৃথিবীর সবচেয়ে উচ্চতম নগরী আর কি। মঙ্গোলিয়া পুরোটাই হচ্ছে ল্যান্ডলক এরিয়া, এর আশেপাশে কোনো সমুদ্র নেই। ঠিক আছে, এবং এখানে ম্যাক্সিমাম অঞ্চলে মঙ্গলদের জীবন জীবিকা হচ্ছে এরা হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের পশু পালন করা হচ্ছে, মেষ পালন, ঘোড়া পালন, এগুলোই হচ্ছে তাদের মেইন পেশাজীবীর কাজ আর কি। মঙ্গোলিয়া এবং রাশিয়ার যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই এশিয়ার উত্তর অঞ্চলে, এটা হচ্ছে মঙ্গোলিয়ার অবস্থান। ভালো করে মনে রাখবেন আর কি চিত্রগুলো আর কি, যে এটা মাথায় সেট আপ করে রাখতে হবে যে মঙ্গলের অবস্থান কোথায় আর কি, মঙ্গলরা কোথাকার ছিল। এরপরে আপনারা যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন, আমরা এটিকে যদি আরেকটু জুম করে দেখাই, দেখেন চীন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে চীন। ঠিক আছে, এবং চীনের উত্তর দিকে হচ্ছে মঙ্গোলিয়ার অবস্থান। এই যে মঙ্গোলীয়দের অবস্থান চীনের উত্তর দিকে, তার উত্তর দিকে হচ্ছে রাশিয়ার সাথে চীনের প্রায় 17,000 কিলোমিটারের রাস্তা রয়েছে। ঠিক আছে, এরপরে চীনের সাথে কাজাকিস্তানের একটি বিশাল সীমানা রয়েছে, কিরগিস্তান, তাজিকিস্তানের সীমানা রয়েছে চীনের সাথে আর কি। পৃথিবীতে সবচেয়ে বড় দেশ রাশিয়ার সাথে পৃথিবীর অন্যান্য দেশের যে সীমানা রয়েছে প্রায় 15টি দেশের সীমানা সম্ভবত, আর চীনের সাথে 13টি দেশের সীমানা রয়েছে। ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে সীমান্তবর্তী দেশ রাশিয়া এবং চীন, রাশিয়া সবচেয়ে বেশি, এরপরে চীন। ঠিক আছে, যেহেতু রাষ্ট্র দুইটি বড় আর কি, রাশিয়া এত বড় রাষ্ট্র যে পৃথিবীর 2টি মহাদেশকে কভার করেছে। আপনারা জানেন রাশিয়ার এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অংশটি,
এখানে এই যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা আলাস্কা, আলাস্কা একসময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, আজকে আলাস্কা যদি রাশিয়ার অন্তর্ভুক্ত আজও থাকতো, তাহলে রাশিয়া কিন্তু 3টি মহাদেশ জুড়ে এর অবস্থান হতো, ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকা। ঠিক আছে, কিন্তু 1859 সালে এই আলাস্কাকে রাশিয়া আমেরিকার কাছে বিক্রি করে দেয়। এরপর থেকে আলাস্কার মালিকানা হারায় রাশিয়া। হ্যাঁ, এই বেরিং সাগরের তীরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সিওয়ার্ড পেনিনসুলার সাথে এটা সংযুক্ত রয়েছে আর কি। আমি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কার সীমানা গাইলে এই পর্যন্ত চলে আসতো আর কি। এই মাঝখান দিয়ে বেরিং প্রণালী গেছে, যেটাকে এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে। ঠিক আছে, তাহলে চীনের অবস্থান দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ চীন। ঠিক আছে, এবং তার সুদীর্ঘ সীমানা রয়েছে রাশিয়ার সাথে। মঙ্গোলিয়া তো অবশ্যই, মঙ্গোলিয়ার ম্যাক্সিমাম অঞ্চলটাই চীনের ভিতর দিয়ে গিয়েছে। এছাড়াও রয়েছে তাজিকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তানের মতো দেশ। এরপরে আমরা যে মানচিত্রটি দেখব সেটি হচ্ছে আফগানিস্তান। দেখেন আফগানিস্তানের অবস্থান কোথায়। আফগানিস্তান অর্থাৎ এই যে স্থান যে অঞ্চলটি, এরা সবগুলো কাছাকাছি আর কি। যেমন কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তানের অবস্থানটি হচ্ছে এই বরাবর আর কি। এই যে এটা হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে, এই অঞ্চলটা আফগানিস্তান, এবং আফগানিস্তানের সীমানা রয়েছে চীনের সাথে। চীনের সাথে প্রায় 260 কিলোমিটারের সীমানা রয়েছে চীন আফগানিস্তানের, এবং তাজিকিস্তানের সাথে একটা বিশাল সীমানা রয়েছে আফগানিস্তানের। তুর্কমেনিস্তানের সাথেও এবং উজবেকিস্তানের সাথেও আফগানিস্তানের সীমানা রয়েছে। যদিও আফগানিস্তান ছোট দেশ, কিন্তু অনেক দেশগুলোকে কাভার করেছে আফগানিস্তান। হ্যাঁ, এদিকে ইরানকে কাভার করছে, এদিকে পাকিস্তান আমরা দেখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আফগানিস্তানের সীমারেখা, ভৌগোলিক সীমারেখা, এবং তার মানচিত্রটি আপনি একটু দেখে রাখুন। এটা হচ্ছে আফগানিস্তানের মানচিত্র। ঠিক আছে, আফগানিস্তানের ভৌগোলিক সীমা রয়েছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং চীন। চীনের সাথেও আফগানিস্তানের সীমানা রয়েছে। ঠিক আছে, এই দেশগুলোকে বলা হয় মধ্য এশিয়ার দেশ। ঠিক আছে, রাশিয়াকে বলা হয় উত্তর এশিয়ার দেশ, রাশিয়া, মঙ্গোলিয়া এবং চীন। এরপরে আমরা যে দেশের মানচিত্রটি এখানে দেখিয়েছি সেটি হচ্ছে পাকিস্তান। এই যে পাকিস্তানের মানচিত্র হচ্ছে এটা, এই হচ্ছে পাকিস্তান। তা পাকিস্তানের সীমানা রয়েছে আফগানিস্তানের সাথে এবং আফগানিস্তানের সাথে এবং চীনের সাথে। তাজিকিস্তানের সাথে সীমানা নাই। ঠিক আছে, আফগানিস্তান এবং চীনের সাথে আমরা এখানে দেখতেছি পাকিস্তানের ভৌগোলিক সীমারেখা। এরপরে আমরা যে ছবিটি দেখব বা যে চিত্রটি দেখব সেটি হচ্ছে ভারত, ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার অবস্থান, আমরা ছবিটিকে যদি আরেকটু জুম করি, দেখুন ভালো করে। এই যে হচ্ছে ভারত, ইন্ডিয়া। ভারত পাকিস্তানের সাথে এক বিশাল সীমানা রয়েছে ইন্ডিয়ার, এবং ইন্ডিয়ার এই অঞ্চলটা হচ্ছে অরুণাচলের অংশ, 7 সিস্টার যেটা বলি। যে আমার যেখানে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এখানে বাংলাদেশের অবস্থান এটা। ঠিক আছে, এটা হচ্ছে নেপালের অবস্থান, এখানে ভুটানের অবস্থান। যে সাদা অংশটুকু আপনারা দেখতেছেন, এখানে আমরা পরবর্তীতে এই মানচিত্রটি এখানে দেখাবো। এটা হচ্ছে নেপালের অংশ, আর এটা হচ্ছে ভুটানের অংশ, আর এটা হচ্ছে বাংলাদেশের অংশ। ঠিক আছে, আর এটা হচ্ছে সিয়াচেন অঞ্চল। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে উঁচু রাস্তা আর কি, যেটা আর কি, এটা পৃথিবীর একদম পাহাড়ের উপর দিয়ে চলে গেছে। চীনের সিল্ক রোড বলা হয় আর কি। হ্যাঁ, সীমানা চীন, কিন্তু এই যে অরুণাচল, ভারতের অরুণাচল, এটাকে কিন্তু চীন নিজেদের দাবি করে। ঠিক আছে, ভারতের এই অঞ্চলটি আর কি। তাই ইন্ডিয়া এশিয়া মহাদেশে প্রায় তৃতীয় বৃহত্তম দেশ ভারতবর্ষ। এক সময় পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান এই সব কিছু দেশই ভারতের অন্তর্ভুক্ত ছিল আর কি। আপনারা মানচিত্রটি যদি আরেকটু দেখেন, আমরা আবার একটু এখান দিয়ে ব্রিফ করি। সেটি হচ্ছে এই যে হচ্ছে রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান। আপনারা চিত্রটি একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা যে চিত্রটি এখানে দেখিয়েছি সেটি হচ্ছে শ্রীলঙ্কা। দেখেন, এই যে আমরা যে শ্রীলঙ্কা দেখি, শ্রীলঙ্কার অবস্থান হচ্ছে ভারতের একদম দক্ষিণ দিকে, দক্ষিণ এশিয়ার দেশ। হ্যাঁ, শ্রীলঙ্কা একদম দক্ষিণ দিকে এই অঞ্চলটা আর কি। এখান থেকে পপ প্রণালী চলে গেছে আর কি, যেটা আরব সাগরকে, এই অঞ্চলটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর, এই অঞ্চলটা হচ্ছে ভারত মহাসাগর, এটা হচ্ছে আরব সাগর। পাকিস্তান আরব সাগরের তীরে। ঠিক আছে, আর এটা হচ্ছে ভারত মহাসাগর। এখানে পপ প্রণালী চলে গেছে ভিতর দিয়ে আর কি, যেটা শ্রীলঙ্কাকে ইন্ডিয়া থেকে পৃথক করেছে, সংযুক্ত করেছে এই আরব সাগরকে ভারত মহাসাগরের সাথে। ঠিক আছে, আবার এই পপ প্রণালী অবস্থান একবারে বঙ্গোপসাগরের কাছাকাছি পর্যন্ত। এটা হচ্ছে শ্রীলঙ্কার অবস্থা আর কি। আমরা এটাকে যদি আরেকটু জুম করি, এই যে শ্রীলঙ্কার অবস্থাটা ভালো করে দেখে রাখুন। এটা ইন্ডিয়ার একদম দক্ষিণ বরাবর। ঠিক আছে, আর এগুলো হচ্ছে ভারতের বিভিন্ন দ্বীপ আর কি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে ভারত থেকে এগুলো হচ্ছে ছোট ছোট দ্বীপ আর কি, ইন্ডিয়ার অন্তর্ভুক্ত ছোট ছোট দ্বীপ। ঠিক আছে, এই যেটা ভালোভাবে লক্ষ্য করুন আর কি। এরপরে আমরা যে চিত্র এখানে যে মানচিত্রটি এঁকেছি হচ্ছে নেপালের মানচিত্র হচ্ছে ঠিক এরকম আর কি, সমান।
এই যে নেপালের অংশটা আর কি, ঠিক আছে। ভারতের অংশ আমরা আগেই বলেছিলাম যে এখানে আমরা দেখাবো সাদা অংশের মধ্যে নেপাল, এই যে এই অংশ ভুটান, আমরা সামনে দেখাবো এটি। এই যে এটি হচ্ছে ভুটান, ঠিক আছে, এটি হচ্ছে ভুটানের অংশ আর কি। হ্যাঁ, যেটি ভারতের একদম পেটের ভিতরে অবস্থান করেছে। এরপর আমরা যে মানচিত্রটি কিন্তু দেখিয়েছি সেটি হচ্ছে মায়ানমার। দেখছেন মায়ানমারের সীমানা রয়েছে ভারতের সাথে, একটা বিশাল সীমানা রয়েছে। বাংলাদেশের এই যে এই অঞ্চলে প্রায় 257 কিলোমিটার সীমানা রয়েছে মায়ানমারের সাথে। বাংলাদেশের বান্দরবন অঞ্চলে আর কি, বান্দরবন, রাঙামাটি এবং কক্সবাজার, এই তিনটি অঞ্চল জুড়ে মায়ানমারে বাংলাদেশের সীমানা রয়েছে মায়ানমারের সাথে। এটি হচ্ছে মায়ানমারের অংশ, ঠিক আছে। এটা বঙ্গোপসাগর, এখান থেকে বঙ্গোপসাগরের এটি অংশ, আর এটা ভারত মহাসাগরের এখানে যে অংশটি রয়েছে এটি, ঠিক আছে। মায়ানমারের মানচিত্রটি একটু ভালোভাবে লক্ষ্য করুন। চীনের সাথে বিশাল সীমানা রয়েছে। মায়ানমারের অর্থনীতি মূলত চীনের অর্থনীতির উপর ডিপেন্ড করে এবং চীনের উপরে নির্ভরশীল একটি রাষ্ট্র আর কি মায়ানমার। আমরা যদি ছবিটিকে আরেকটু ছোট করি, ম্যাপটাকে সম্পূর্ণভাবে দেখতে পারবো এইভাবে, এই যে অঞ্চলটি, ঠিক আছে, এটি মায়ানমার। এরপর আমরা যে মানচিত্রটি দেখছি সেটি হচ্ছে থাইল্যান্ড। এই যে থাইল্যান্ডের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ বর্ণের যে অংশটি রয়েছে এটি হচ্ছে থাইল্যান্ডের অংশ। দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরের কাছাকাছি অবস্থান করে থাইল্যান্ডের অবস্থান। এটা হচ্ছে থাইল্যান্ড, ঠিক আছে। থাইল্যান্ডের ইতিহাস, এটা পৃথিবীর এশিয়া মহাদেশের চিরস্বাধীন দেশ বলা হয় একে, শ্যাম দেশ নামে পরিচিত থাইল্যান্ড, ঠিক আছে। থাইল্যান্ডের সুদীর্ঘ ইতিহাস রয়েছে, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আগে পৃথিবীর মানচিত্রগুলো আমরা দেখি যে কোন দেশের সাথে কোন দেশের ভৌগোলিক সীমানা রয়েছে। মায়ানমারের সাথে কিন্তু তার একটা বিশাল সীমানা রয়েছে থাইল্যান্ডের, ঠিক আছে। আমরা বঙ্গোপসাগর হয়েও কিন্তু থাইল্যান্ডে যেতে পারি, ঠিক আছে। এই যে বাংলাদেশের অংশ থেকে থাইল্যান্ডের অংশ আর কি। প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থান করে থাইল্যান্ড। থাইল্যান্ডের পরবর্তী যে অংশটি আমরা যে দেশটি দেখতেছি সেটি হচ্ছে লাওস। এটি হচ্ছে লাওস, ঠিক আছে, এটি হচ্ছে লাওস। লাওসের একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে, আমরা এটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এর রাজধানী হচ্ছে ভিয়েন্তিয়ান। হ্যাঁ, এই যে লাওসের অংশ। লাওসের পরে আমরা যে দেশটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভিয়েতনাম। এটি হচ্ছে ভিয়েতনামের অংশ। আপনারা জানেন ভিয়েতনামেরও সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এই ভিয়েতনাম পূর্বে দুটি অঞ্চলে বিভক্ত ছিল, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। এই উত্তর ভিয়েতনামকে শাসন করত রাশিয়া এবং দক্ষিণ ভিয়েতনামের শাসক ছিল আমেরিকা। একসময় দুই ভিয়েতনামের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়, পরবর্তীতে দুই ভিয়েতনাম এক হয়ে এখন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। এ হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে। এই যে থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম। ভিয়েতনামের পরে আমরা যে দেশটি দেখতে পাচ্ছি এই যে কম্বোডিয়া, মাঝখানে হচ্ছে কম্বোডিয়া। খেমারুসদের ইতিহাস আপনারা জানেন, কম্বোডিয়ার অন্তর্ভুক্ত। এবং থাইল্যান্ড এবং কম্বোডিয়া কিন্তু চিরশত্রু একটি দেশ। কিছুদিন আগেও থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে ব্যাপক যুদ্ধ হয়েছে। এটা অনেক আগে থেকেই কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে অনেকবার যুদ্ধ হয়েছে এবং কম্বোডিয়ারও একটি সুপ্রাচীন ইতিহাস রয়েছে। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলোর ভৌগোলিক বিস্তৃতি আমরা দেখতেছি আর কি। এদেরকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ঠিক আছে। আমরা যে আসিয়ান যে দেশগুলো বলি আর কি, আঞ্চলিক যে দেশগুলো, এগুলো হচ্ছে এই দেশগুলোর অন্তর্ভুক্ত আর কি। হ্যাঁ, আপনারা এই কারণে মানচিত্রটি আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা প্রথমে মানচিত্রটি মনে রাখবো আর কি। যে হ্যাঁ, থাইল্যান্ডের সাথে কিন্তু চীনের কোনো সীমানা নাই, লাওসের সাথে এবং ভিয়েতনামের সাথে কিন্তু চীনের সীমানা রয়েছে। মায়ানমারের সাথে সুদীর্ঘ একটি সীমানা রয়েছে চীনের। এরপরে আমরা প্রশান্ত মহাসাগরের তীরে আরেকটি দেশ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মালয়েশিয়া। আমরা মালয়েশিয়ার নাম শুনেছি। দেখেন থাইল্যান্ডের সাথে কিন্তু মালয়েশিয়া কিন্তু একটি দ্বীপ রাষ্ট্র। তিনটি দ্বীপকে কাভার করেছে মালয়েশিয়া। এই যে লাল বর্ণের যে অংশগুলো দেখতেছেন এটি হচ্ছে মালয়েশিয়ার যে মানচিত্র আর কি, মালয়েশিয়া, ঠিক আছে। এখানে মায়ানমার থেকে থাইল্যান্ডের সীমানা। থাইল্যান্ডের মানচিত্রগুলো দেখুন আর কি, থাইল্যান্ডের মানচিত্রটা কিভাবে হয়েছে। এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল আর কি, মালয়েশিয়ার অবস্থান। আমরা কিন্তু আরো অনেক দেশ রয়েছে যেগুলো আমরা অঙ্কন করিনি, যেমন হচ্ছে এখানে ব্রুনাইয়ের অবস্থান, মালয়েশিয়ার ঠিক এই কাছাকাছি অবস্থায় ব্রুনাই। হ্যাঁ, এরপরে সিঙ্গাপুর রয়েছে এখানে। হ্যাঁ, অর্থাৎ এখানেই সিঙ্গাপুরের অবস্থান। মালদ্বীপ, মানে অনেক এশিয়ার ছোট ছোট দেশ যেগুলো দ্বীপ রাষ্ট্র, এগুলো অনেকগুলো ছবি হয়তো আপনারা দেখবেন না, কিন্তু আমি এগুলো বলে দিচ্ছি এখানে, এই অংশগুলো এখানে রয়েছে আর কি। এরপরে আমরা যেটি মানচিত্র অঙ্কন করেছি সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। আপনারা দেখুন, আমি এটাকে যদি আরেকটু জুম করি, ইন্দোনেশিয়া, এটি হচ্ছে ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এবং ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত প্রায় 17,000 দ্বীপের সমন্বয় হচ্ছে ইন্দোনেশিয়া। চিন্তা করতে পারেন এতগুলো দ্বীপের সমন্বয়। এবং ইন্দোনেশিয়া এর মধ্যে বেশ কিছু দ্বীপ রয়েছে, বড় বড় দ্বীপ, যেমন জাভা দ্বীপ রয়েছে। এরপরে হচ্ছে আরো অনেক ধরনের দ্বীপ রয়েছে। আমরা পরবর্তীতে ইন্দোনেশিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আর কি। হ্যাঁ, যে ইন্দোনেশিয়ার বড় বড় দ্বীপগুলো রয়েছে, এগুলো অনেক বড় বড় দ্বীপ। হ্যাঁ, এটা হচ্ছে জাভা দ্বীপ, ঠিক আছে।
এটা হচ্ছে ইন্দোনেশিয়া, প্রায় 17,000 প্রশান্ত মহাসাগরের তীরে এবং ভারত মহাসাগরের তীরেও, মানে ইন্দোনেশিয়া দুইটাকে কাভার করেছে, দুইটা মহাদেশ। এশিয়া মহাদেশের সবচেয়ে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, ঠিক আছে। এবং এটা হচ্ছে এশিয়ার একদম দক্ষিণ পূর্ব দিকে অবস্থান ইন্দোনেশিয়ার অবস্থান আর কি। রাজধানী হচ্ছে জাকার্তা, ঠিক আছে। আমরা এখন এটাকে যদি আরেকটু ছোট করি ছবিটাকে, দেখেন এই যে ইন্দোনেশিয়ার অবস্থা। মালয়েশিয়ার সাথে তার একটা সীমানা রয়েছে, দীর্ঘ সীমানা রয়েছে। এই হচ্ছে মালয়েশিয়ার অবস্থান, এটা হচ্ছে ইন্দোনেশিয়া, ছোট ছোট দ্বীপ। এখানে তো 17,000 দ্বীপ রয়েছে, আমরা তো ছোট ছোট কিছু কিছু দ্বীপ দিয়েছি আর কি, না? এরকম প্রায় ছড়ায় ছিটায় 17,000 দ্বীপ, 17,000-এর উপরে দ্বীপ রয়েছে ইন্দোনেশিয়াতে, যেটা ভারত মহাসাগর এবং হচ্ছে প্রশান্ত মহাসাগরের তীরে। এই অঞ্চলটা প্রশান্ত মহাসাগরের এবং এই অঞ্চলটা হচ্ছে ভারত মহাসাগরের তীরে অবস্থা। এরপরে আমরা যে দেশের মানচিত্রটি এখানে দেখিয়েছি সেটি হচ্ছে ফিলিপিন্স। ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরের তীরে, পুরাটাই প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত। এই যে ফিলিপাইনের, এখানে প্রায় 18,000 দ্বীপের নগরী বলা হয় ফিলিপাইনকে, আপনার মনে রাখবেন। প্রায় এটা 18,000 দ্বীপের সমন্বয়ে গঠিত ফিলিপাইন্স। পুরাটাই দ্বীপ, একটা দ্বীপ মানে কিছু কিছু দ্বীপগুলো একটু বড় বড়, আর বাকি সবগুলো ছোট ছোট দ্বীপের সমন্বয়, অর্থাৎ প্রায় 18,000-এর উপরে দ্বীপ রয়েছে ফিলিপাইন্স, ঠিক আছে। এখানে দ্বীপের নগরী বলা হয় ফিলিপাইনকে। এটা হচ্ছে ফিলিপাইন আর কি। আপনারা দেখুন আর কি, দক্ষিণ চীন সাগরের তীরে এবং প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থান হচ্ছে ফিলিপাইন্সের অবস্থান, ঠিক আছে। আমরা আরেকটু ছোট করি, এখান থেকে এই বিষয়টা আমাদের এখানে ক্লিয়ার হবে আর কি। এই যে বিষয়, এই যে ফিলিপাইন্স। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে দ্বীপটি এখানে দেখিয়েছি সেটি হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নাম আপনারা শুনেছেন, ভূ রাজনীতিতে খুবই আলোচ্যের একটা বিষয় উত্তর কোরিয়া। এবং উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ং ইয়ং, পারমাণবিক শক্তিধর একটি দেশ, যেটি চীনের সবসময় চীনের সাপোর্টে চলে উত্তর কোরিয়া। এখানে উত্তর কোরিয়ার দুইটি অংশ রয়েছে, একটি দক্ষিণ চীন সাগরে অবস্থান করে কোরীয় দ্বীপ, আর একটা হচ্ছে উত্তর কোরিয়ার যে মেইন অংশটি, এটা কোরীয় দ্বীপ। এটাও এই উত্তর কোরিয়ার আন্ডারই অবস্থান করে, ঠিক আছে। এবং চীনের সরাসরি মদতপুষ্ট একটি দেশ উত্তর কোরিয়া, এবং পারমাণবিক শক্তিধর দেশ। উত্তর কোরিয়ার ঠিক দক্ষিণ দিকে হচ্ছে দক্ষিণ কোরিয়া। আগে দুই কোরিয়া এক ছিল, এর পরবর্তীতে দুই দেশের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়, এখনও রয়েছে। উত্তর কোরিয়া যদিও রাশিয়া এবং চীনের সহযোগিতায় এই দেশ, আর দক্ষিণ কোরিয়া আমেরিকার সহযোগিতায় এই দেশের মধ্যে এখনও যুদ্ধ রয়েছে। দক্ষিণ কোরিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, ঠিক আছে। এবং সরাসরি প্রত্যক্ষ মদতদাতা দেশ হচ্ছে আমেরিকা, যেটা দক্ষিণ কোরিয়াকে সহায়তা করে, ঠিক আছে। এই কারণে আপনার আন্তর্জাতিক বিষয়গুলো জানার আগে মানে ভৌগোলিকভাবে এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুইটা ভাগ হয়েছে 17 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর আর কি, ঠিক আছে। এই 17 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভাগ রয়েছে। এখন দুটি আলাদা দেশ হিসাবে পৃথিবীতে এরা আলাদা দুটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ হয়েছে, বর্তমানে এখনো পৃথিবীতে রয়েছে। এবং দক্ষিণ কোরিয়ার আরও দক্ষিণ দিকে হচ্ছে জাপান। আমরা যে জাপান দেখি, জাপানের এখানে হোক্কাইডো দ্বীপ রয়েছে। এই দেখুন আপনারা, জাপানেরও প্রচুর দ্বীপের সমন্বয়ে। এটাকে বলা হচ্ছে জাপান হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে হচ্ছে গ্রেট ব্রিটেন বলা হয়। এশিয়া মহাদেশে গ্রেট ব্রিটেন হচ্ছে জাপান, অর্থাৎ ব্রিটেনের মতোই মানচিত্রটি। আমরা ইউরোপ মহাদেশে যখন মানচিত্র আঁকাবো তখন ব্রিটেনের মানচিত্রটি আপনাদের দেখাবো, ঠিক হবো জাপানের মানচিত্রটি। এই কারণে বলা হয় এশিয়ার ব্রিটেন হচ্ছে জাপান, ঠিক আছে। এবং জাপান খুবই উন্নত দেশ, আপনারা জানেন। জাপানের বলা হয় বিশ্ব প্রযুক্তিতে জাপান পৃথিবীতে 1 নাম্বার। বিশ্ব প্রযুক্তি না, শুধুমাত্র সব দিক দিয়ে, অর্থনীতি, এদের মেধা, মননশীল কৌশল, কত সব দিক দিয়ে জাপান পৃথিবীতে মানে অন্যতম প্রধান শক্তিধর দেশ, অর্থনীতিভাবেও সব দিক দিয়ে আর কি। এবং খুবই পরিশ্রমী জাতি আর কি জাপান, দেখছেন। জাপানের অবস্থান এই রাশিয়ার যে এই যে কুরিল দ্বীপগুলো রয়েছে এইগুলার কাছাকাছি আর কি। জাপানের সাথে এই কুরিল দ্বীপ নিয়ে রাশিয়ার বিরোধ রয়েছে, অনেক সময় যুদ্ধও হয়। এবং আমেরিকার সহযোগিতায় জাপান এখন বর্তমানে এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদিও জাপান মিত্র শক্তি হিসেবে ছিল, এর পরবর্তীতে জাপানে পারমাণবিক বোম ফেলার কারণে হিরোশিমা নাগাসাকি যে দুইটি নগরী রয়েছে আপনারা জানেন, একসময় জাপানের সবচেয়ে সমৃদ্ধ নগরী ছিল। আমেরিকা এখানে পারমাণবিক বোম ফেলানোর ফলে নগরী দুটি ধ্বংস হয়ে যায়, এবং জাপান দীর্ঘদিন পরে আবার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান আবার 70-এর দশক থেকে পৃথিবীতে প্রযুক্তির সব দিক দিয়ে সেরা হয়ে ওঠে আর কি জাপান। জাপানের সাথে আমাদের বাংলাদেশের খুব ভালো কানেকশন রয়েছে, আপনারা জানেন। এটা ভূরাজনীতিতেও খুব গুরুত্বপূর্ণ একটি প্রভাবশালী দেশ জাপান। জাপানের পরে আমরা হচ্ছে এই সাইডে আসবো, পৃথিবীর পশ্চিম দিকে আর কি, পশ্চিমের নগরী, পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে যদি আসি আর কি। আমরা এই যে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, ঠিক আছে, এই অঞ্চলগুলোর পরে এগুলো মধ্যপ্রাচ্যের যে দেশগুলো পশ্চিম এশিয়ার দেশ আমরা বলতে পারি এটা। এখানে আমরা ইউরোপের কিছু দেশ নিয়ে আলোচনা করব।
ঠিক আছে। যেমন এই যে জর্জিয়া আমরা এখানে দেখিয়েছি, এই যে জর্জিয়ার মানচিত্রটি, এটি আগে ছিল জর্জিয়া। জর্জিয়া ইউরোপের একটি দেশ, কৃষ্ণ সাগরের তীরে অবস্থান করে। এটিও সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের ফলে এই জর্জিয়া নামক এই উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তানের সাথে সাথে এই জর্জিয়া নামক দেশেরও আবির্ভাব। জর্জিয়ার পরে আমরা যে দেশটি দেখিয়েছি সেটি হচ্ছে আজারবাইজান। এটি হচ্ছে আজারবাইজান, ঠিক আছে। আর মানচিত্রটি দেখুন আর কি আপনারা, এটি কিন্তু মাঝখান দিয়ে কিন্তু এর পেটের মধ্যে কিন্তু আবার আরেকটি রাষ্ট্র চলে গেছে, আর্মেনিয়া। হ্যাঁ, আমরা এটা চিত্রটি দেখাবো আর কি। আর এটা হচ্ছে আজারবাইজান। আজারবাইজানও হচ্ছে ইউরোপের দেশ, এটা ইউরোপের অন্তর্ভুক্ত। সবার শেষে সবুজ বাংলাদেশকে দেখিয়েছি এখানে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ। ভারতের যে অংশটি ফাঁকা রয়েছিল এটি হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থান, ঠিক আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশ এই বরাবর অবস্থান করতেছে আর কি, অর্থাৎ চীনের খুব কাছাকাছি, ভুটান নেপালেরও খুব কাছাকাছি বাংলাদেশ। তবে বাংলাদেশের সাথে দুটি দেশের সীমানা রয়েছে, একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মায়ানমার। বাংলাদেশের প্রায় চতুর্দিক দিয়ে ভারতের অবস্থান, আর এই যে এটা হচ্ছে মায়ানমারের অবস্থান, ঠিক আছে। মায়ানমারের সাথে প্রায় 257 কিলোমিটারের সীমানা রয়েছে, ঠিক আছে। তিনটি জেলা বাংলাদেশে এটা কভার করেছে, বান্দরবন, রাঙ্গামাটি এবং কক্সবাজার, এই তিনটি অঞ্চল আর কি। আচ্ছা, এটি হচ্ছে মূলত উত্তর এশিয়া, এরপরে হচ্ছে মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া। এই অঞ্চলগুলো আমরা দেখিয়েছি এখানে মানচিত্র, ঠিক আছে। এবার আমরা হচ্ছে এখানে দেখবো হচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্রগুলো। মধ্যপ্রাচ্যের মানচিত্রের মধ্যে আমরা প্রথমে দেখিয়েছি ইরান। এটা হচ্ছে ইরানের অবস্থান, এশিয়ার প্রায় 5ম বৃহত্তম দেশ ইরান, ঠিক আছে। এই যে ইরানের অবস্থান হচ্ছে তুর্কমেনিস্তানের এই অঞ্চলটাতে, আফগানিস্তান, পাকিস্তান, ঠিক আছে। এই যে কাস্পিয়ান সাগরকে আমরা এখন পুরোপুরি দেখিয়েছি, দেখেন কত বড় একটি হ্রদ। হ্যাঁ, পৃথিবীর একটি দেশের বাংলাদেশের প্রায় এটা, এই বাংলাদেশের সাথে এটা হিসেবে করে প্রায় বাংলাদেশের দ্বিগুণ বড় আর কি। এই কারণে এটাকে কাস্পিয়ান সাগর বলা হয়। যদিও এটি হ্রদ, এটি কিন্তু কোনো সাগর না, হ্রদ। পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, যেটা এশিয়া এবং ইউরোপ মহাদেশের দুইটা মহাদেশকে কভার করেছে এই হ্রদটি। এই কাস্পিয়ান সাগর এই অঞ্চলটি এশিয়াতে এবং এই অঞ্চলটি ইউরোপে পড়েছে, ঠিক আছে। ইরানের অবস্থান হচ্ছে এই যে আজারবাইজান, ইউরোপ এখান থেকে পৃথক হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখান থেকে ইউরোপ পৃথক হয়ে গেছে। এটা হচ্ছে আজারবাইজান, জর্জিয়া আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ছবি আর কি, এটা হচ্ছে কৃষ্ণ সাগর আর কি। আমরা যখন পুরো মানচিত্র দেখাবো তখন আরো অনেক স্পষ্ট হবে বিষয়টি। ইরানের পরবর্তী আমরা যে দেশটি, যে লাভাকৃতি যে দেশটি রয়েছে, এটি হচ্ছে ইরাক, ঠিক আছে। এটি হচ্ছে ইরাক আর কি। আপনারা দেখুন, আমরা যদি এটিকে আরেকটু বড় করি, ইরাকের অবস্থানটি এই যে এটা হচ্ছে ইরাক। এই যে ইরানের এই সাইডে আর কি, অর্থাৎ ইরানের পশ্চিম দিকে হচ্ছে ইরাক। ইরাকের পরবর্তী, ইরাকের উত্তর দিকে রয়েছে সিরিয়া। এই যে সিরিয়ার অবস্থান হচ্ছে ইরাকের উত্তর দিকে, এবং সিরিয়ার দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে জর্ডান। সিরিয়ার দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে জর্ডান। জর্ডানের উত্তর পশ্চিম দিকে হচ্ছে ফিলিস্তিন যে রাষ্ট্রটি রয়েছে। ফিলিস্তিন আপনারা জানেন পৃথিবীতে যে ফিলিস্তিন যে রাষ্ট্র, এটা একসময় ফিলিস্তিন রাষ্ট্রই ছিল। পরবর্তীতে 1948 সালে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র, ইসরায়েল নামক আরেকটি রাষ্ট্র এখানে জন্ম হয়, এবং এটি একটি অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এই অবৈধ রাষ্ট্র ফিলিস্তিন এখন এমন একটি অবস্থা হয়েছে যে ফিলিস্তিনি এখন ওরা মানে যে রাষ্ট্রটি আসল রাষ্ট্র ছিল সেটির পরিবর্তে এখন ফিলিস্তিনি পৃথিবীতে বিলুপ্ত হয়ে গেছে, এখন ইসরায়েল পৃথিবীতে রাষ্ট্র আর কি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা আর কি। কিন্তু আসলে প্রকৃত ভূমি এটা ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র ছিল, এটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে ফিলিস্তিনের। এবং এখন বর্তমানে এই ফিলিস্তিন রাষ্ট্র মাঝখানে যে ইসরায়েল নামক একটি অবৈধ রাষ্ট্র, এটি আসলে একটি রাষ্ট্র বলা যায় না, এটি হচ্ছে আমেরিকার একটি কলোনি আর কি, ঠিক আছে। মূলত রাষ্ট্র এটা ফিলিস্তিন রাষ্ট্র। এবং সিরিয়া এবং ইরানের উত্তর দিকে রয়েছে তুরস্ক। হ্যাঁ, এটি হচ্ছে তুরস্ক, এটা ইস্তাম্বুল আর কি। একটি খুবই দুঃখজনক একটি বিষয় যে আপনার বর্তমানে যে তুরস্ক কিন্তু আসলে দেখেন, এই যে এখানে আপনার এই যে ফাঁকা অংশটি রয়েছে, এখানে এসে আর্মেনিয়া ঢুকবে আর কি, অর্থাৎ জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া এরা কিন্তু ইউরোপের দেশ, তুরস্ক কিন্তু এশিয়ার দেশ, ঠিক আছে। বিষয়টি কিন্তু খুবই একটি হাস্যকর বিষয়। তুরস্ক কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটি ইউরোপের দেশ হওয়ার কথা ছিল আর কি, কিন্তু ইউরোপিয়ানরা এরা এলিট শ্রেণী, তো এ কারণে তুরস্ক, ইউরোপের দুঃখ বলা হয় তুরস্ককে, ঠিক আছে। যদিও নেটোর সদস্যভুক্ত একটি দেশ তুরস্ক, ঠিক আছে। ইউরোপের দুঃখ নাকি তুরস্ক, ঠিক আছে। ওরা তুরস্ককে জোর করে এশিয়ার দিকে ঠেলে দিছে আর কি। এখানে আপনার যদি জর্জিয়া, আজারবাইজান এবং আর্মেনিয়া যদি ইউরোপের রাষ্ট্র হতে পারে, তা তুরস্ক তো অবশ্যই ইউরোপেই পড়ছে, ইস্তাম্বুল তো পুরোপুরি ইউরোপের মধ্যে, কিন্তু ইউরোপিয়ানরা জোর করে তুরস্ককে এশিয়ার দিকে ঠেলে দিছে। তুরস্কের পরে আপনারা যে রাষ্ট্রটি দেখতে পাচ্ছেন হচ্ছে সৌদি আরব। ইসলামের ইতিহাসের মক্কা এবং মদিনা যেখানে রয়েছে মুসলমানদের প্রাণকেন্দ্র, সেটি হচ্ছে সৌদি।
ঠিক আছে, এখানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মভূমি মক্কা এবং পৃথিবীর নবীদের ইতিহাস রয়েছে এখানে, সুদীর্ঘ ইতিহাস। সৌদি, তুরস্ক, ইরাক, ইরান, জর্ডান, সিরিয়া। এই সিরিয়া অঞ্চলে প্রথমে পূর্বে শামস নামে পরিচিত ছিল, যদিও শামস বলতে হচ্ছে এই সিরিয়া, জর্ডান, এখানে লেবানন রয়েছে। এখানে এই অঞ্চলে লেবাননের রাষ্ট্র আর কি। আমরা এশিয়ার কিন্তু আরো অনেক রাষ্ট্র আমরা মানচিত্র আঁকাইনি, এরা স্বাধীন দেশ, কিন্তু এগুলো আঁকানো সম্ভব হয়নি যেহেতু অনেক ছোট ছোট রাষ্ট্র এগুলো। ঠিক আছে, এখানে আমি এইদিকে বলেছি যে এদিকে সিঙ্গাপুরের, এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, এই মালয়েশিয়ার কাছাকাছি এই অঞ্চলে অবস্থান করে, এগুলোকে আমরা দেখাইনি। ঠিক আছে, এই অঞ্চলগুলো এখানে আমি এখন বলে রাখতেছি, আপনারা এটা শুনবেন। এবং এখানে হচ্ছে লেবানন রয়েছে আর কি। ঠিক আছে, অর্থাৎ আমরা পূর্বে যে শামস বলতাম আর কি, যেটা শাম দেশ নামে পরিচিত ছিল, সিরিয়া, ফিলিস্তিন, এরপরে হচ্ছে জর্ডান এবং লেবানন, এই রাষ্ট্রগুলোর সমন্বয় ছিল শামস। ঠিক আছে, এবং তার দক্ষিণ দিকে রয়েছিল সৌদি আরব। ঠিক আছে, এটা হচ্ছে সৌদির সীমানা আর কি। সৌদি আরবের এই সাইডে রয়েছে লোহিত সাগর, আর এদিকে রয়েছে আরব সাগর। আমরা এই যে এখানে যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হ্যাঁ, ইরানের কাছাকাছি যে হরমুজ প্রণালী চলে গেছে এদিক দিয়ে, এটা হচ্ছে সংযুক্ত আরব রাষ্ট্র। এখানে যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওমান। সৌদি আরবের দক্ষিণ পূর্ব দিকে ওমানের অবস্থান, একটু বাঁকা করে অবস্থান করছে ওমানের, আপনারা চিত্রটি দেখতে পাচ্ছেন, আরব সাগরের তীরে। এবং ওমান সাগর, এটা ওমান সাগরের তীরে, এটা হচ্ছে আরব সাগর, হ্যাঁ, পাকিস্তান, ইরানের যে অঞ্চলটি, এবং এটা হচ্ছে পারস্য সাগর, এটা হচ্ছে ওমান সাগর। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো দেখাবো আপনাদের। এটি হচ্ছে ইয়েমেন, ওমানের পশ্চিম দিকে অবস্থান করে, সৌদি আরবের দক্ষিণ পশ্চিম দিকে হচ্ছে ইয়েমেনের অবস্থান আর কি। এখান থেকে বাবেল মানদেব প্রণালী চলে গেছে, যেটা এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে। আমরা পরবর্তীতে দেখাবো আর কি এই বিষয়গুলো। এখানে আমরা তুরস্কের ঠিক একটু দক্ষিণ পশ্চিম দিকে হচ্ছে সাইপ্রাস। দেখেন, সাইপ্রাসও কিন্তু ইউরোপের রাষ্ট্র, কিন্তু তুরস্ক ইউরোপের রাষ্ট্র নয়। চিন্তা করছেন, সাইপ্রাস ইউরোপের রাষ্ট্র, জর্জিয়া, আজারবাইজান, এই ভিতরে আর্মেনিয়া, এই যে আর্মেনিয়ার পতাকা আমরা দেখাবো আর কি। এই আর্মেনিয়ার মানচিত্রটি আমরা দেখাবো এখানে। এই যে এখানে আর্মেনিয়া পড়বে, এই যে আপনারা এখন আর্মেনিয়ার মানচিত্রটি দেখতে পাচ্ছেন, এই যে লাল বর্ণের যে অংশটি রয়েছে, এটি হচ্ছে আর্মেনিয়া। অর্থাৎ আজারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া ইউরোপের রাষ্ট্র, সাইপ্রাস ইউরোপের রাষ্ট্র, কিন্তু তুরস্ক ইউরোপের রাষ্ট্র নয়। ইউরোপের দুঃখ বলা হয় তুরস্ককে। ইস্তাম্বুল পুরোপুরি এটা আছে ইউরোপ মহাদেশের এর অবস্থা। আমরা পুরোপুরি যে চিত্রটি দেখি, আমরা আরেকটু বড় করি আর কি, এটা বড় করলে বেশি বড় হয়ে যায়। এই যে এটা, ঠিক আছে, এই যে ইউরোপ মহাদেশ, এটা পুরোটা হচ্ছে ইউরোপ মহাদেশ। ঠিক আছে, এই যে আর্মেনিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, এখানে আমি কিছু ইউরোপ রাষ্ট্র সংযুক্ত করেছি, কারণ এগুলো এশিয়ার একদম ভিতরে অবস্থান করাতে এই রাষ্ট্রগুলোকে না দেখাইলি নয়। ঠিক আছে, এগুলো ইউরোপের রাষ্ট্র। তুরস্ক কিন্তু ইউরোপের হওয়ার সম্ভাবনা ছিল, তুরস্ককে ইউরোপই বলা হয়। ঠিক আছে, কিন্তু ইউরোপ জোর করে এটাকে এশিয়ার দিকে ঠেলে দিছে। ঠিক আছে, সাইপ্রাস কিন্তু ইউরোপের রাষ্ট্র, তুরস্ক ইউরোপের রাষ্ট্র নয়। এটা হতে পারে কখনোই? আপনার মানচিত্র ওরা তো জোর করে তুরস্ক ঠেলে দিছে, কিন্তু আল্লাহর দেওয়া মানচিত্র পৃথিবী থেকে তো তারা তো সরাইতে পারে নাই। আচ্ছা, আমিও এটা চাই না যে তুরস্ক ইউরোপে ঢুকুক, বিষয়টা এরকম না, কিন্তু ওরা নিজেদেরকে আলাদা প্রজাতি ভাবে, মানে মুসলিমদের সাথে তাদের যে একটা দ্বন্দ্বের যে পার্থক্যটা, এটা এখান থেকে বোঝা যায় আর কি, ভৌগোলিক অবস্থান থেকে। এটা পূর্বেও ছিল, তুরস্ককে তারা যেমন একসময় পৃথিবীর ওসমানীয় খিলাফতরা আর কি, ওরা ওইখান থেকে এটাকে ভয় পায় আর কি, বলা যায় এটাকে ভয়ের কারণ তারা মনে করে আর কি। কারণ একসময় ইউরোপের অধিকাংশ রাষ্ট্র বা অধিকাংশ ইউরোপ মহাদেশটার অর্ধেকাংশই প্রায় মুসলমানরা শাসন করছে ওই সময়। এই কারণে ওরা চায় না যে তুরস্কের মতো রাষ্ট্রকে আমরা ইউরোপে আবার ঢুকাইতে আর কি, ওরা তুরস্ককে ভয় পায়। ঠিক আছে, এখানে তুরস্ককে জোর করে এশিয়ার দিকে ঠেলে দিছে আর কি। তুরস্ক মূলত ইউরোপেরই একটি অংশ। ঠিক আছে, এই যে ভূমধ্য সাগরের তীরে অবস্থান করে তুরস্ক, সাইপ্রাস, আপনার ভালো করে দেখুন, এই যে ফিলিস্তিন ভূমধ্য সাগরের তীরে অবস্থান, হ্যাঁ, যে গাজা যে নগরী আমরা বলি, ভূমধ্য সাগর। আজকাল এদিক দিয়ে ইউরোপীয় অংশ চলে গেছে, এই লোহিত সাগরের পরে একদিকে আফ্রিকা মহাদেশ শুরু হয়েছে, এটা ওমান সাগর, পারস্য উপসাগর আমরা বলছি, এটা হচ্ছে আরব সাগর। ঠিক আছে, এটা ভারত মহাসাগর, এখানে প্রশান্ত মহাসাগর, কুরিল দ্বীপপুঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কা, বেরিং সাগর। আপনারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন, আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি এই বিষয়টি নিয়ে। এটা হচ্ছে এশিয়া মহাদেশের মানচিত্র। ঠিক আছে, এই পুরোপুরি মানচিত্রটি যদি আমরা দেখি, ঠিক এই বিষয়টি হচ্ছে এরকম আর কি, এই যে এটার এই অঞ্চলটি। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্তই। আলোচনাটি দীর্ঘক্ষণ হয়ে গেছে, আপনারা আশা করি লেকচারটি ভালো করে দেখবেন এবং মানচিত্রটি, পৃথিবীর যে মানচিত্রটি বিস্তারিত আমি বলেছি, এটা ভালোভাবে লক্ষ্য করবেন এবং মাথায় রাখবেন আর কি। আশা করি এই মানচিত্রটি রাখলে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য এবং এদের ভূরাজনীতি নিয়ে যখন আমি আলোচনা করব, তখন আপনাদের ওই মানচিত্রটি মাথায় ভেসে উঠবে আর কি। কারণ একটি দেশের সাথে আরেকটি দেশের ভৌগোলিক সীমানা খুবই গুরুত্বপূর্ণ। এই দেশের ইতিহাস, ঐতিহ্যের উপরে তার একটা প্রভাব রয়েছে, সে দেশের অর্থনীতির উপরে একটা প্রভাব রয়েছে। এই বিষয়গুলো বোঝা খুব সহজ হবে আর কি। ঠিক আছে, আমরা পরবর্তীতে ইউরোপ, আফ্রিকা অথবা অন্য কোনো একটি দেশের মানচিত্র নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসবো ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।